আচ্ছা, আমরা পিভি পড়ছিলাম, তো সেখানে আমরা লাস্টের দিকে ছিলাম। আচ্ছা, দেখো আমরা এই পর্যন্ত দেখেছি, তাই না? মাল্টি জাংশন সোলার সেল আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের আমরা সোলার সেলেরই বা ফটোভোল্টাইক্স এর বিভিন্ন, আমরা বেসিক্যালি প্রথম দিকে থিওরিটা দেখেছি এবং তারপরে বিভিন্ন টাইপের সোলার সেল দেখছি। আমাদের যেটা সবচেয়ে কমন টাইপের সোলার সেল সেটা হচ্ছে সিলিকন সিঙ্গেল জাংশন, হ্যাঁ, পিএন জাংশন, সিঙ্গেল পিএন জাংশন সোলার সেল, সেটা আমরা অলরেডি দেখেছি। এবং এরপরে আমরা বিভিন্ন টাইপের দেখছি, তাই না? যেমন অ্যামোফাস, তারপরে তোমার মাল্টি জাংশন, হ্যাঁ, মাল্টি জাংশন সোলার সেল, এগুলা কিছু দেখেছি। তো আরেকটা যেটা খুব কমন, আরেকটা ওয়াইডলি ইউজ হয়, মানে তোমার এবং ওয়াইডলি ইউজ হয় মিন্স আফটার, অফকোর্স আফটার সিলিকন সোলার সেল, হ্যাঁ, কাজে এবং যেটা পোটেনশিয়াল, হ্যাঁ, ভালো বলা যায়, পোটেনশিয়াল ভালো মানে ইন ফিউচার এটা আরো বেশি মানে লার্জ স্কেলে কমার্শিয়ালি ইউজ হবে বলে ধরে নেওয়া হয়। সেটা হচ্ছে এই যে কি বলে এইটা, এই যে থিন ফিল্ম সোলার সেল, এটা একটা ইম্পর্টেন্ট মানে সোলার সেলের বলতে পারো ক্যাটাগরি। এগুলা থিন ফিল্ম সোলার সেলকে আমরা সেকেন্ড জেনারেশন সোলার সেল বলি। হ্যাঁ, তো এটা নিয়ে কাজ তোমার বেশ অনেকদিন আগে থেকেই হচ্ছে, স্টিল গোয়িং অন, এবং নতুন নতুন ম্যাটেরিয়াল সিস্টেম নিয়ে আমরা এটা এই থিন ফিল্ম সোলার সেল তৈরি করার চেষ্টা করি। এটা সবচেয়ে বড় বেনিফিট যদি বলো সেটা হচ্ছে এটার ফেব্রিকেশন প্রসিডিওর সিম্পলার। মানে তুমি যদি সিলিকন সোলার সেল অথবা মাল্টি জাংশন সোলার সেল এগুলোর সাথে কম্পেয়ার করো, হ্যাঁ, তাহলে থিন ফিল্ম সোলার সেলটা মাচ সিম্পল অ্যান্ড কস্ট ইফেক্টিভ, দুই দিক থেকেই। কাজে এই জন্য যেহেতু সহজে তুমি তৈরি করতে পারো এবং কস্ট কম, কাজে এটা কমার্শিয়াল ভায়াবিলিটি বেশি, হ্যাঁ, কমার্শিয়ালি এটা ইন ফিউচারে বেশি ইউজ হবে সেটা আশা করা যায়। তো যেমন ধরো দু একটা যদি এক্সাম্পল বলি আমরা থিন ফিল্ম সোলার সেল, হ্যাঁ, যেমন যেগুলো কমনলি ইউজ হয়, হ্যাঁ, যেমন ক্যাডমিয়াম টেলুরাইড ক্যাডমিয়াম সালফাইড সোলার সেল, তারপরে ধরো সিআইজিএস সোলার সেল, তারপরে সিএটিএস, এগুলা সবই থিন ফিল্ম সোলার সেল, পপুলার থিন ফিল্ম সোলার সেল গুলা। তো আজকে আমরা এটা একটু স্ট্রাকচার দেখি। দেখো এখানে থিন ফিল্ম সোলার সেলে বেসিক্যালি থিন ফিল্ম, হ্যাঁ, থিন ফিল্ম খেয়াল করো, থিন ফিল্ম মিন্স হচ্ছে বেসিক্যালি তোমার যে স্ট্রাকচার, সেমিকন্ডাক্টর স্ট্রাকচার যেটা সেলের, সেটা থিন মানে হচ্ছে এটা হয়তো ফিউ মাইক্রনস অনলি, হ্যাঁ, ফিউ মাইক্রনস, ওইটা মিলিমিটার রেঞ্জে যায় না। হ্যাঁ, যেমন আমাদের সিলিকন সোলার সেল এটা কিন্তু যথেষ্ট থিক, এটা প্রায় 1 মিলিমিটারের কাছাকাছি চলে যায় সবকিছু দিয়ে আর কি, সবগুলো লেয়ার কনসিডার করে প্রায় আর কি। হ্যাঁ, কিন্তু এটাতে তোমার হয়তো ফিউ মাইক্রনস, কাজে ফিউ মাইক্রোমিটার যদি হয় তার মানে এটা তোমার ম্যাটেরিয়াল অনেক কম দরকার হয়। এখন যেটা কথা যে তোমার সোলার সেলে বেসিক্যালি আমার দরকারটা কি, হ্যাঁ, প্রথম রিকোয়ারমেন্টস অফকোর্স যে তোমার ম্যাটেরিয়ালকে বা তোমার স্ট্রাকচারকে ফোটন অ্যাবজর্ব করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। এবং সিলিকনে আমরা কেন ঠিক বানাই সিলিকন, হ্যাঁ, সেটার একমাত্র বড় কারণ বলতে পারো যে তোমাকে সাফিসিয়েন্ট থিকনেস দিতে হবে যাতে লাইট যখন ট্রাভেল করছে থ্রু দ্য ম্যাটেরিয়াল, হ্যাঁ, it get the probability to be absorbed, হ্যাঁ, it gets high probability to get absorbed। হ্যাঁ, তুমি যদি বেশি সময় ধরে ম্যাটেরিয়ালের মধ্যে ফোটনকে রাখতে পারো তাহলে এটা মানে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, কাজে যেহেতু ওই আমরা জানি কি সিলিকন হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, হ্যাঁ, ক্রিস্টালাইন সিলিকনের কথা বলছি, সো ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, সো এখানে তোমার তাদের অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট একটু লো। হ্যাঁ, সো তুমি যদি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ইউজ করতে পারো, তাহলে দেখা যায় এদের অ্যাবজর্পশন ম্যাটেরিয়াল হাই, অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট হাই। হ্যাঁ, দ্যাট মিন্স এরা খুব তাড়াতাড়ি বা ইজিলি লাইট অবজার্ভ করতে পারে। সো কাজেই আমাদের এই থিন ফিল্ম সোলার সেলে আমরা যে লেয়ার ইউজ করব লাইট অ্যাবজর্ব করার জন্য সেটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের হতে হবে। তো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের হতে হবে এবং হ্যাঁ আর কি থাকবে,
আর যেগুলো আমাদের বেসিক ব্যাপার থাকে, তোমার ইলেকট্রন হোলকে সেপারেট করতে হবে, কারণ তোমার যখনই ফোটন অ্যাবজর্ব হবে তখন ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, এবং ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করলে তাদেরকে সেপারেট করে তোমাকে দুই দিকে ফ্লো করাতে হবে, তার মানে দুইটা কন্ট্যাক্টের দিকে, অ্যানোড আর ক্যাথোডের দিকে ফ্লো করাতে হবে। এটাই বেসিক্যালি কথা, তাই না? তো এখানে দেখো আমাদের এই স্লাইডটাতে দেখো আমরা দুইটা স্ট্রাকচার দেখাচ্ছি। সাধারণত থিন ফিল্ম সোলার সেলে দুইটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে, একটা হচ্ছে সুপারস্ট্রেট আর একটা সাবস্ট্রেট স্ট্রাকচার। এই যে দেখো এখানে এখানে খুব সিম্পল একটা স্ট্রাকচার বলা আছে, খুব সিম্পল। দেখো সিম্পলি মেইন জিনিসটা হচ্ছে এই যে অ্যাবজর্ভার লেয়ার, এই যে এটাতেই বলো বা এটাতেই বলো, বেসিক্যালি এটা অ্যাবজর্ভার লেয়ার, এবং অ্যাবজর্ভার লেয়ারেরই কাজটা হচ্ছে ফোটন অ্যাবজর্ভ করা। লাইট পড়বে, দেখো উপর থেকে লাইট পড়ছে, ফোটন অ্যাবজর্ভ হবে এখানে এই যে অ্যাবজর্ভার লেয়ারে। হ্যাঁ, এবং তোমার কি লাগবে, লোড কানেক্ট করার দুইটা টার্মিনাল লাগবে, তার মানে তোমার দুটো কন্ট্যাক্ট লাগবে। তো একটাকে আমরা যেটা লাইটের দিকে থাকে সাধারণত আমরা সেটাকে ফ্রন্ট কন্ট্যাক্ট বলি, আর যেটা ব্যাক সাইডে থাকে সেটাকে ব্যাক কন্ট্যাক্ট বলি। হ্যাঁ, তাহলে দেখো এখানে খুব সিম্পল একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। আমার অ্যাবজর্ভার ফোটন অ্যাবজর্ব করবে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, এবং সেখান থেকে আমার তাহলে ইলেকট্রন হোল দুই দিকে চলে যাবে, চলে যাওয়ার কথা আর কি। চলে গেলে তাহলে আমি ফ্রন্ট কন্ট্যাক্ট আর ব্যাক কন্ট্যাক্টে দিয়ে আমি দেখো লোড লাগাবো এখানে, তাহলে এর মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো করবে বা আমি পাওয়ার জেনারেট করতে পারবো। এখন এটা হচ্ছে সিম্পল জিনিস, হ্যাঁ, সিম্পল স্ট্রাকচার কথা বলছি। এখন আমরা যেভাবে ফেব্রিকেট করি বা যে টেকনিক ইউজ করে ফেব্রিকেট করি, সেই হিসাবে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি থিন ফিল্ম সোলার সেলকে। একটা হচ্ছে সুপার স্ট্রেট, দেখো এটাকে আমরা এই দিকে যেটা আছে সেটা হচ্ছে সুপার স্ট্রেট, আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রেট। তো সুপার স্ট্রেট আর সাবস্ট্রেটের পার্থক্যটা কি? দেখো যে তোমার সুপার স্ট্রেট যেটা বলি সেটা হচ্ছে যে এই যে দেখো এই লাইট যেখানে পড়ছে, আমরা লাইটটাকে একটা এই যে এটা হচ্ছে দেখো এটা একটা বেসিক্যালি সর্ট অফ সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে হচ্ছে যে এই যে সুপারস্ট্রেট, এখানে ধরো লাইট, এটাই বেসিক্যালি তোমার ম্যাটেরিয়ালটাকে ইয়ে করবে, হোল্ড আপ করে রাখবে। হ্যাঁ, যে তুমি দেখো এখানে একটা গ্লাস অথবা হাইলি ট্রান্সপারেন্ট পলিমার বা প্লাস্টিক, হ্যাঁ, ইউজ করতে পারো। তার উপরে তুমি বিভিন্ন লেয়ার ডিপোজিট করবা, এবং লাইটটা, হ্যাঁ, তোমার এই সাবস্ট্রেট যেটা ট্রান্সপারেন্ট যে সাবস্ট্রেট আছে যেটাকে আমরা সুপার স্ট্রেট বলছি, সেটার মধ্যে উপর লাইটটা পড়বে, এটা ফ্রন্ট সাইডে থাকবে, মানে হচ্ছে লাইটের দিকে। হ্যাঁ, তার মানে তোমার গ্লাস থাকছে সামনে, গ্লাসের উপর তুমি বিভিন্ন লেয়ার, হ্যাঁ, কন্টাক্ট, তারপরে অ্যাবজর্বার লেয়ার, তারপরে লাস্টের যে ব্যাক কন্টাক্ট, এগুলা ডিপোজিট করবা, এবং লাইট যাবে তোমার থ্রু দা গ্লাস ম্যাটেরিয়াল বা গ্লাস সাবস্ট্রেট। এইটা এক ধরনের স্ট্রাকচার। আবার আরেক ধরনের স্ট্রাকচার আছে যে আমরা আগে একটা সাবস্ট্রেট নেই, তার উপর টপ লেয়ার গুলা তৈরি করতে থাকি, যেমন এরপরে ব্যাক কন্টাক্ট দেই, হ্যাঁ, তারপরে ধরো অ্যাবজর্বার লেয়ার দেই, তারপরে হচ্ছে ফ্রন্ট কন্টাক্ট, এবং লাইট কোত্থেকে পড়বে, ফ্রন্ট কন্টাক্ট উপর থেকে পড়বে। তার নিচে আমার সাবস্ট্রেট থাকতেছে, সাবস্ট্রেটের উপর বসা আমি তৈরি করবো সোলার সেলটা, উপর থেকে লাইট পড়বে। আর এইটা সর্ট অফ সাবস্ট্রেট উপরে থাকবে, তার নিচে আমি একটা তৈরি করতেছি, সাবস্ট্রেটের মধ্যে দিয়ে লাইট যাবে। হ্যাঁ, সুপার স্ট্রেট যেটা বাম পাশে দেখাচ্ছি সুপার স্ট্রেট। কাজে এই দুইটা তাহলে স্ট্রাকচার উল্টা আর কি। একটা হচ্ছে তুমি যে লাইট যে গ্লাস বা প্লাস্টিক ম্যাটেরিয়ালটাকে সাবস্ট্রেট হিসেবে ইউজ করবা, হ্যাঁ, বা সিস্টেমটাকে মানে ম্যাটেরিয়াল সিস্টেমকে হোল্ড করার জন্য ইউজ করবা, সেটার মধ্যে দিয়ে যদি আমি লাইট ফেলাই, লাইট সেটা যদি লাইটের দিকে থাকে তাহলে এটাকে সুপার স্ট্রেট বলতেছি। আর যদি উল্টা হয় যে না, আমি সাবস্ট্রেট উপরে একটার পর একটা লেয়ার তৈরি করবো, এবং টপে যে ফ্রন্ট কন্টাক্ট থাকবে তার মধ্যে দিয়ে লাইট যাবে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা সাবস্ট্রেট কনফিগারেশন বলতেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সাবস্ট্রেট কনফিগারেশনটা ইউজ করি বেশি, হ্যাঁ, দেখবে এটা ইউজ করা হয় একটু বেশি, হ্যাঁ, তবে এটাও ইউজ হয়, সুপারস্ট্রেটও ইউজ হয়, বাট এটা মোর পপুলার বলতে পারো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে এটা যেটা বললাম এতক্ষণ, যে সাবস্ট্রেটের উপর বেস করে সাবস্ট্রেটটা কোথায় থাকবে, তোমার আলোর দিকে নাকি উল্টা দিকে, তার উপর ডিপেন্ড করে আমরা সুপারস্ট্রেট আর সাবস্ট্রেট এই দুই স্ট্রাকচার ভাগ করতেছি। ঠিক আছে, এখানে দেখবে এটাই আছে। আচ্ছা, এখন দেখো আমরা সরাসরি একটা স্ট্রাকচার দেখি এক্সাম্পল হিসাবে যে কি কি থাকে। হ্যাঁ, কি কি থাকে দেখো, আগেরটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, আগের ফিগারের সাথে এখানে একটু বেশি লেয়ার আছে দেখবা। এটা সিজিটিএস সোলার সেলের
সিজিটিএস থিন ফিল্ম সোলার সেল যেটা, এটার একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। এটা একদম হুবহু একই রকম স্ট্রাকচার সবসময় থাকে তা না, বাট এটা ধরো এক্সাম্পল হিসেবে একটা দেখালাম। হ্যাঁ, যেমন এখানে কি আছে এটা দেখো, এই যে নিচের দিকে গ্লাস, গ্লাস মানে হচ্ছে এটা নিচে সাবস্ট্রেট, আর উপর দিকে বিভিন্ন এই যে এটা দেখো, এই যে ব্যাক কন্টাক্ট, অ্যাবজর্বার লেয়ার, বাফার লেয়ার, উইন্ডো লেয়ার, ফ্রন্ট কন্টাক্ট। উপরের দিকে তার মানে দেখো উপরে ফ্রন্ট কন্টাক্ট, হ্যাঁ উপরের দিকে। আর এখানে দেখো এই যে ফ্রন্ট কন্টাক্ট ছিল মানে গ্লাসের সাথে, আর এখানে এই সাবস্ট্রেটের ব্যাক মানে সাবস্ট্রেট টাইপের যেটা, সেখানে ব্যাক কন্টাক্ট থাকবে সাবস্ট্রেটের সাথে। তাহলে এখানে দেখো এই যে গ্লাস হচ্ছে আমার সাবস্ট্রেট, তাহলে ব্যাক কন্টাক্ট এই যে মলিবডেনাম ব্যাক কন্টাক্ট, হ্যাঁ এটা দেওয়া হয়েছে গ্লাসের দিকে, তার মানে এটা সাবস্ট্রেট কনফিগারেশন থিন ফিল্ম সোলার সেল। আচ্ছা, তাহলে দেখো, তাহলে ব্যাক কন্টাক্ট আর ফ্রন্ট কন্টাক্ট এদের মধ্যে তাহলে তুমি এই যে ভোল্টেজ জেনারেট করতেছো বা কারেন্ট ফ্লো করাচ্ছ, এই দুইটা, তাই না? এই ফ্রন্ট আর ব্যাক। আর এর মধ্যে কি আছে, এই যে সিজিটিএস টাই হচ্ছে মেইন, আমরা সেজন্য সিজিটিএস সোলার সেল বলি, কারণ এটাই হচ্ছে মেইন লেয়ার যেটা অ্যাবজর্ব করবে। যেমন এখানে আমরা সিম্পল ওয়েতে খালি অ্যাবজর্বার দেখেছি দেখো, হ্যাঁ আর কিছু দেখাইনি এখানে, কারণ বললাম যে এটা একটা সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন থিন ফিল্ম সোলার সেলের। কাজেই ওই হিসাবে আমরা এখানে দেখো সিজিটিএস এই যে অ্যাবজর্বার লেয়ার, হ্যাঁ তাহলে এইটা অ্যাবজর্বার লেয়ার, এর কাজই হচ্ছে তোমার লাইট অ্যাবজর্ব করবে। তার নিচে ব্যাক কন্টাক্ট আছে, এটা একটা মেটাল ব্যাক কন্টাক্ট, হ্যাঁ কাজেই সেটা তোমার এখানে এই তোমার হোল গুলা এখানে কালেক্ট করার কথা, হ্যাঁ আর বলে রাখি। আর আচ্ছা আসতেছে এরপরে উপরে দেখো, অ্যাবজর্বের উপরে দুইটা লেয়ার আছে, বাফার লেয়ার, উইন্ডো লেয়ার, আর তার উপরে আছে এফটিও, তো এটা হলো ফ্রন্ট কন্টাক্ট লেয়ার। ফ্রন্ট কন্টাক্ট লেয়ার সাধারণত ওই ফ্রন্ট কন্টাক্ট লেয়ার, যেহেতু খেয়াল করো একটা জিনিস যে এখানে উপর থেকে আলো পড়বে, এখন আমরা সিলিকন সোলার সেলে যে কাজটা করি, উপরে কি করি, আলো তো উপর থেকে পড়ে, আমরা ওখানে যে ম্যাটেরিয়ালে ইয়ে করি কন্টাক্ট দিই, মেটাল কন্টাক্ট দিই, এটাকে গ্রিডের মতো করে দিই, তাই না? এইখানে আমরা আরেকটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে ঠিক গ্রিডের মতো করে না দিয়ে আমরা ট্রান্সপারেন্ট কন্টাক্ট ইউজ করি। হ্যাঁ ট্রান্সপারেন্ট, যেমন এটাকে আমরা বলি এই যে ফ্রন্ট কন্টাক্টের দিকে যদি ধরি, হ্যাঁ এই যে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড, টিসিও বলি আমরা সংক্ষেপে এটাকে। হ্যাঁ থিন ফিল্ম সোলার সেলের ক্ষেত্রে দেখবা টিসিও শব্দটা বেশ কমন, কমন। তাহলে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড এটা কি দেখো, এই যে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড ইন জেনারেল আর এন টাইপ ডিজেনারেট সেমিকন্ডাক্টরস, খেয়াল করো, with good electrical conductivity and high transparency in the visible spectrum। তার মানে এখানে আমরা একটা অক্সাইড লেয়ার ইউজ করব, এই যে উপরে একদম টপে, যেটাকে আমি ফ্রন্ট কন্টাক্ট হিসেবে ইউজ করতেছি। হ্যাঁ অক্সাইড লেয়ার হিসেবে অক্সাইড লেয়ার ইউজ করবো, যেটা অফকোর্স যেহেতু এটার মধ্যে দিয়ে আলো যাবে, কোথায় যাওয়ার কথা, এই যে অ্যাবজর্বার লেয়ারে যাওয়ার কথা। আমার টার্গেট কি, আলোটাকে লাইটটাকে অ্যাবজর্বার লেয়ারে পৌঁছানো। সো উপরে তোমার ওভাবে থাকবে যে যাতে আলো চলে যেতে পারে, এবং সেই জন্য দরকার কি তোমার এমন কিছু নেওয়া দরকার, এমন ম্যাটেরিয়াল নেওয়া দরকার যেটা কন্টাক্ট হিসেবে কাজ করবে, তার মানে মেটালের মতো বিহেভ করবে কিছুটা। আর আবার আরেকদিকে হচ্ছে সে লাইট বাধা দিবে না, লাইটকে যেতে বাধা দিবে না, তার মানে ট্রান্সপারেন্ট হবে। তার মানে এটা যদি সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয় তাহলে হাই ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল হবে, কোয়াইট হাই, তাই না? হাই ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল হলে, লার্জ ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল হলেই এর মধ্যে দিয়ে লাইট পাস করে যাবে, অ্যাবজর্ব করবে না, তাই না? তো এখানে আমাদের সেরকম দরকার। কাজেই একটা হলো তাহলে আমার ইয়ে লাগবে হাই ব্যান্ড লার্জ ব্যান্ড গ্যাপ, আরেকটা হচ্ছে এটা মেটালের মতো বিহেভ করতে হবে। মেটালের মতো বিহেভ করার জন্য আমরা যে দেখো কি নিচ্ছি, এই যে এন টাইপ ডিজেনারেট সেমিকন্ডাক্টর। ডিজেনারেট সেমিকন্ডাক্টর মিন করে হচ্ছে তোমার হাই ইলেকট্রন কনসেন্ট্রেশন আছে, এন টাইপ তো হাই ইলেকট্রন কনসেন্ট্রেশন, খুবই হাই, তখন এটা ডিজেনারেট সেমিকন্ডাক্টর বলি আমরা। কাজেই এইটা, হ্যাঁ এবং কেন এটা হচ্ছে, তাহলে আমার যদি ইয়ে থাকে হাই কনসেন্ট্রেশন থাকে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ ভালো হয়। আর আরেকটা যে বললাম যে ট্রান্সপারেন্সি যাতে থাকে, ট্রান্সপারেন্ট হয় তোমার ভিজিবল স্পেকট্রামে, যাতে লাইটটা পাস থ্রু করতে পারে। আচ্ছা, যেমন হচ্ছে একটা কমন অনেকগুলো আছে, তার মধ্যে একটা কমন হচ্ছে এফটিও ম্যাটেরিয়াল ইউজ করি আমরা। এফটিও হচ্ছে ফ্লোরাইড ডোপ টিন অক্সাইড, টিন অক্সাইড আর কি, ফ্লোরাইড ডোপ। এটা এই যে গ্লাস is transparent conducting metal oxide that can be used in a fabrication of transparent electrodes for thin film photovoltaics। বিভিন্ন ধরনের ফটোভোল্টাইকে মানে থিন ফিল্ম সোলার সেলে আমরা এই এফটিও ইউজ করি। এফটি একটা কমন একটা ম্যাটেরিয়াল যেটা আমরা টিসিও হিসাবে ইউজ করি, ট্রান্সপারেন্ট কন্ডাক্টিং অক্সাইড হিসাবে। তাহলে তার মধ্যে দিয়ে লাইট থ্রু পাস থ্রু করবে এবং তার কন্ডাক্টিভিটি খুব হাই থাকবে। এই দুইটা হচ্ছে আমার নেসেসিটি ফর টিসিও।
তাহলে এটা একটা ইয়ে গেল, তাহলে ফ্রন্ট কন্ট্রাক্ট তুমি এটা এখান থেকে বানাচ্ছ, একটা দিচ্ছ উপরে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এখন এরপর আমি একটু অ্যাবজর্ভার লেয়ারে যাই। হ্যাঁ, অ্যাবজর্ভার লেয়ারে এই যেখানে যেখানে এক্সাম্পল হিসেবে এখানে আমরা দিয়েছি সিজেটিএস। এটা যদি অন্য ম্যাটেরিয়াল সিস্টেম ইউজ করো, ধরো সিআইজিএস অথবা ক্যাডমিয়াম টেলুরাইড, হ্যাঁ, এগুলাও অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। কাজে এখানে আমি সিজেটিএস দেখিয়েছি, হ্যাঁ, অন্যটা দেখালে কোনো অসুবিধা নেই। এনিওয়ে, তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এটা লাইটটাকে অ্যাবজর্ভ করবে। তাহলে তোমার এখান থেকে এফটিও দিয়ে লাইট গেল, মানে পিসিও দিয়ে লাইট পাস থ্রু করলো, গিয়ে যাতে অ্যাবজর্ভার লেয়ারে পড়ে, এটা আমার দরকার। তাহলে অ্যাবজর্ভার লেয়ারে, তাহলে দেখো অ্যাবজর্ভার লেয়ারে কি হবে? অ্যাবজর্ভার লেয়ার সাধারণত পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। এই যে দেখো, which absorb the bulk of incident radiation, মানে ইনসিডেন্ট যে রেডিয়েশন আমার আছে সেটার এক বড় অংশ থিওরিটিক্যালি বা আইডিয়াল কেস যদি আমি বলি, তাহলে আমার 100% ইনসিডেন্ট রেডিয়েশন শুড বি অ্যাবজর্ব ইন দ্য অ্যাবজর্ভার লেয়ার। হ্যাঁ, থিওরিটিক্যালি। কাজেই আমার টার্গেট থাকবে আমার পুরা লাইটটাকে যাতে অ্যাবজর্ভার লেয়ারে ইয়ে করানো যায়, ট্র্যাপ করানো যায় বা অ্যাবজর্ব করানো যায়। এবং ওখান থেকে কি হবে, যখনই তোমার কোন একটা লেয়ার বা কোন একটা সেমিকন্ডাক্টর ফোটন ক্যাপচার করবে, হ্যাঁ, তখন কি করবে? তখন ওখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, ইএইচপি। হ্যাঁ, কাজেই ওই ইএইচপি যখন জেনারেট করবে তখন সেটা আবার আলাদা হয়ে ফ্লো করতে হবে, তাই না? ইলেকট্রনকে কোন দিকে ফ্লো করতে হবে? এই উপরের দিকে, ওই যে টিসিওর দিকে। ওটাকে এন টাইপ করে রাখছি, মনে আছে যে আমরা এন টাইপ বলেছি? হ্যাঁ, কাজেই ইলেকট্রনস মাস্ট বি এবল টু ফ্রিলি ফ্লো ফ্রম দ্য অ্যাবজর্ভার টু দ্য উইন্ডো এন্ড অনটু দ্য মেটাল অ্যাপয়েন্টমেন্ট। মানে বেসিক্যালি এটা এখান থেকে, এখান থেকে যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে সেখান থেকে ইলেকট্রন গুলা এখানে ফ্লো করানো দরকার, করা উচিত আর কি। হ্যাঁ, আর হোল গুলা এখানে নিচে ফ্লো করে এখানে, তাহলে এদিকে পি টাইপ, এদিকে এন টাইপের ব্যাপার। তাহলে এখানে আমার কি হবে? একটা লোডের মধ্যে দিয়ে এই যে এই বরাবর পি তো এদিকে, হোল এদিকে আসবে, তো কাজেই এইভাবে ফ্লো করবে হোল গুলা, কাজেই এদিকে একটা কারেন্ট ফ্লো পাবো আমরা। আচ্ছা, তাহলে দেখো অ্যাবজর্ভার লেয়ারের আর কি, তাহলে আমার টার্গেট কি? যেহেতু এটা থিন ফিল্ম সোলার সেলের কথা বলছি, কাজেই তোমার যদি ম্যাটেরিয়াল যদি থিন করতে চাও, দেন ইউ নিড টু হ্যাভ এ ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল উইথ হাই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। সেনে বলছে যে আমরা দেখো এই যে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল উইথ হাই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দরকার আমার। যেমন এক্সাম্পল হিসেবে দেখো ক্যাডমিয়াম টেলুরাইড, ওই সিজেটিএস বলছি সেটাও ঠিকই আছে, আবার ক্যাডমিয়াম টেলুরাইড আবার একটু পুরানো, মানে পুরানো মানে কি, এটা ইনিশিয়ালি আমরা থিন ফিল্ম সোলার সেলের সময় ক্যাডমিয়াম টেলুরাইড ইউজ করতাম। তো ক্যাডমিয়াম টেলুরাইড ইজ অ্যান আইডিয়াল অ্যাবজর্ভার ম্যাটেরিয়াল ফর হাই এফিসিয়েন্সি লো কস্ট থিন ফিল্ম পলিক্রিস্টালাইন সোলার সেল। আর ক্যাডমিয়াম টেলুরাইড কি ছিল? এটা একটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল। হ্যাঁ, এনার্জি গ্যাপ মোটামুটি 1.5 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এবং অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ছিল এই যে 10⁵ হ্যাঁ, ইন দ্য ভিজিবল রেঞ্জ, কাজে এটা কোয়াইট হাই, যথেষ্ট হাই ছিল। হ্যাঁ, এবং দেখো তার ফলে এটা হাই থাকাতে আমার সুবিধা কি হচ্ছে? আমরা থিন রাখলেই চলতেছে, আমার বেশি থিক করার দরকার নেই লেয়ারটাকে। সো লেয়ার থিকনেস দেখো, এ লেয়ার থিকনেস অফ ফিউ মাইক্রনস, হ্যাঁ, ফিউ মাইক্রন, দেখো কয়েক মাইক্রন, ইজ সাফিসিয়েন্ট টু অ্যাবজর্ব 90% অফ দ্য ইনসিডেন্ট ফোটনস। কয়েক মাইক্রন হলেই যথেষ্ট। থিন ফিল্ম সোলার সেল সাধারণত 2 থেকে 4-5 মাইক্রন ইজ এনাফ, হ্যাঁ, মানে অ্যাবজর্পশন করার জন্য। কাজেই এটাতে তাহলে এমন এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবো আমরা, হ্যাঁ, সেটা ক্যাডমিয়াম টেলুরাইড হোক, সিজিটিএস হোক, সিআইজিএস হোক, হ্যাঁ, যেটাই। আচ্ছা, এখন অ্যাবজর্ভার লেয়ার গেল, তোমার ইয়ে গেল, ফ্রন্ট কন্টাক্ট গেল। এখন খেয়াল করো, এই ফ্রন্ট কন্টাক্ট এটা এন প্লাস, মানে এটা কিন্তু খুব যথেষ্ট, মানে এটা ওই রিজেনারেট সেমিকন্ডাক্টর ইউজ করি আমরা, কাজে কোয়াইট হাই কন্ডাক্টিভিটি। হ্যাঁ, কাজে এটা অলমোস্ট মেটালের মতো বিহেভ করে, মানে প্রচুর ফ্রি ক্যারিয়ার থাকে এখানে, সেই জন্য। হ্যাঁ, এখন তোমার মনে আছে কিনা যে আমরা নরমালি যে সোলার সেল বানাই, সিলিকন সোলার সেল, সেখানে আমরা পি টাইপ সিলিকনের উপর এন টাইপ একটা লেয়ার তৈরি করি, তাই না? এবং এন টাইপ লেয়ার তৈরি করি কেন? ওখানে একটা পিএন জাংশন তৈরি করার জন্য, যাতে আমার ইন্টারফেসে একটা পিএন জাংশন থাকে। এবং পিএন জাংশন আমার কেন দরকার হয়? পিএন জাংশন দরকার হয় হচ্ছে, কারণ হচ্ছে আমার ওইখানে একটা ইলেকট্রিক ফিল্ড, আমার ইন্টারনালি একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড দরকার, যে ইলেকট্রিক ফিল্ড করবে কি, তোমার যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে তাদেরকে সেপারেট করবে। এই জন্য আমার ইলেকট্রন হোল পেয়ার দরকার, সরি, ইলেকট্রিক ফিল্ড দরকার, বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, কাজেই যখন তুমি ওই একটা ফিল্ড ভিতরে রাখতে পারবা, তখনই ওইটা অটোমেটিক কি করবে, তোমার যখন আলো পড়বে, ফোটন পড়বে, সেখান থেকে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, এবং সেটা যদি ফিল্ডের আন্ডারে থাকে বা ফিল্ডের কাছাকাছি থাকে, উইদিন দ্য ডিফিউশন লেংথ ডিস্টেন্স, তাহলে কি হবে, ওই ইলেকট্রন হোল সেপারেটেড হয়ে যাবে।
ইলেকট্রন উপরের দিকে এন টাইপ কন্ট্যাক্ট দিয়ে ফ্লো করবে, হোল পি টাইপ কন্ট্যাক্ট দিয়ে ফ্লো করবে বটম কন্ট্যাক্ট থেকে। সো তাহলে কি হলো তোমার, এখানেও আমারও একটা কি দরকার, এই অ্যাবজর্বার লেয়ার কি বলেছি পি টাইপ, তাহলে এটার সাথে আমার একটা এন টাইপের লেয়ার দরকার উপরে। খেয়াল করো, এই উপরে আমার এন টাইপের লেয়ার দরকার, এবং এই এন টাইপের লেয়ারটাকে আমরা সাধারণত উইন্ডো লেয়ার বলি। উইন্ডো লেয়ার, হ্যাঁ, একটা উইন্ডো লেয়ার। উইন্ডো লেয়ার কেন বলি, এই লেয়ারটা আমার শুধুমাত্র এখানে পিএন জাংশন যাতে একটা তৈরি হয় সেই জন্য দরকার। আমার এখানে পি আছে অলরেডি, এইটা পি, এই সবুজটা পি, উপরে একটা এন দরকার। এবং এই এন এর জন্য আমি, তাহলে আমি দেখো এটা কিন্তু আমি কিন্তু অ্যাবজর্বার লেয়ারকে স্যাক্রিফাইস করতেছি না, বলতেছি না অ্যাবজর্পশন আমি অন্য জায়গায় করবো, আমি অ্যাবজর্বার লেয়ারেই করতে চাচ্ছি ফোটন অ্যাবজর্পশন। কিন্তু আমি এখানেও আবার ওই ক্লাসটা শেষ হয়ে যাওয়া একদম এখন আর ক্লাস কিছু বলবো কেউ? আচ্ছা না, মানে এমনি ক্লাসটা সব শেষ হয়ে যাওয়া। এই মিউট করো, যদি অন্য কথা বলো মিউট করো, অন্য কারোর সাথে কথা বলে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এই সিজেটিএস এ, হ্যাঁ, এটা তো পি টাইপ বলে রাখছি আমরা, এখন তাহলে তার উপর একটা এন টাইপের লেয়ার দরকার। এবং যেহেতু আমি স্টিল অ্যাবজর্পশন করবো সিজেটিএস এর মধ্যে, আমার লাইট এই এন টাইপের যে একটা লেয়ার আমি উপরে বানাবো, সেই লেয়ারটা যাতে লাইট অ্যাবজর্ব না করে সেটা, সেই ব্যাপারে আমার কেয়ারফুল থাকা উচিত। আমি এখানে ইয়ে চাচ্ছি না, কি বলে এটাকে, আমি এখানে লাইট অ্যাবজর্ব করতে চাচ্ছি না, আমি এখানে পি টাইপের লাইট অ্যাবজর্ব করাবো, যেটা আমরা অ্যাবজর্বার লেয়ার। উপরে উপরে শুধু যেটা করব, আমি একটা এন টাইপের লেয়ার করব, হ্যাঁ, করব, যেটা হচ্ছে এর মধ্যে দিয়ে লাইটটাকে পাস করায় দিবে, হ্যাঁ, অ্যাবজর্ব করবে না, সে অ্যাবজর্বার লেয়ারে পাঠিয়ে দিবে। কাজে এটা একটা সর্ট অফ উইন্ডোর মতো কাজ করে। উইন্ডোর মতো, উইন্ডো মানে কি, উইন্ডো বেস। এই কথা বলো না ক্লাসের মধ্যে, কথা বলো। শোনো, তাহলে উইন্ডো লেয়ারটা কি করবে, তোমার লাইটটাকে পাস করে দিবে, সাথে আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে পিএন জাংশন এখানে ক্রিয়েট করবে। তার মানে এই বরাবর এই যে সিজেটিএস যেটা এখানে দেখাচ্ছি আমরা, সিজেটিএস এর ইন্টারফেসে, হ্যাঁ, একটা পিএন জাংশন তৈরি হবে। এই মুমতাহিনা নাকি, এই যে তুমি মিউট করো বাবা। আচ্ছা আমি মিউট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বললাম কি, অ্যাবজর্বার লেয়ার উপরে আমার এন টাইপ একটা উইন্ডো লেয়ার তৈরি করব। এখন খেয়াল করো, সাধারণত তাহলে আমার দেখো, আমরা আসতেছি কি একদম বেসিক জিনিস থেকে আসতেছি, সিম্পল স্ট্রাকচার থেকে। আমার আসলে শুধু দরকার কি একটা অ্যাবজর্বার লেয়ার দরকার অ্যাবজর্ব করানোর জন্য, আর ফ্রন্ট কন্ট্যাক্ট ব্যাক কন্ট্যাক্ট দরকার, এটা বলেছি আমরা। এখন আমি এটার সাথে কি করলাম, যে ঠিক আছে আমার অ্যাবজর্বার লেয়ার পি টাইপ হবে, এর সাথে তাহলে আমার এন টাইপের জন্য, যেহেতু ফ্রন্ট কন্ট্যাক্ট এন টাইপই করি আমরা, বাট এটা একদম ইয়ে খুব একদম ইয়ের মতো মেটালের মতো বিহেভ করানোর জন্য আমরা হাই কনসেন্ট্রেশন দিই। কাজে নর্মাল পি এর সাথে আমরা এরকম এন প্লাস প্লাস এরকম রাখি না আমরা ইন্টারফেসে, হ্যাঁ, এটা ব্যান্ড গ্যাপের প্রবলেম ক্রিয়েট করে। কাজেই আমরা এখানে মাঝে কি দিলাম, একটা উইন্ডো লেয়ার দিলাম, যেটা পিএন জাংশন তৈরি করবে। এবং সেটার জন্য তাহলে উইন্ডো জাংশনটা বা উইন্ডো লেয়ারটা আমার এই জাংশনের মধ্যে লাইটটাকে পাস করতে দিবে, বা তার মধ্যে দিয়ে উইন্ডো লেয়ারের মধ্যে লাইট পাস করতে দিয়ে অ্যাবজর্বার লেয়ার পাঠিয়ে দিবে। কাজে আমার একটা যে উইন্ডো লেয়ার দরকার, হ্যাঁ, এই যে উইন্ডো লেয়ার, দেখো, the window is a typically heavily doped n-type semiconductor but transparent to most of the incident radiation. এই যে ট্রান্সপারেন্ট হতে হবে এটাকে, তার মানে এটার ব্যান্ড গ্যাপ, উইন্ডো লেয়ারের ব্যান্ড গ্যাপ হইতে হবে তোমার অ্যাবজর্বার লেয়ার থেকে বেশি, যাতে লাইট পাস করে যায়। এখন কারণ এটা কেন, আরেকটা এটা তাহলে আমার পিএন জাংশন তৈরি করি। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার এই যে, যেহেতু আমাদের অ্যাবজর্বার লেয়ার যথেষ্ট ইয়ে থাকে, কি বলে এটাকে, মানে হাই অ্যাবজর্পশন থাকে। এই যে দেখো, ডিউ টু হাই অ্যাবজর্পশন ইন দ্য সোলার সেল ম্যাটেরিয়াল, মানে হচ্ছে অ্যাবজর্বার লেয়ারে দ্য ফোটন গেটস অ্যাবজর্ব ভেরি ক্লোজ টু দ্য সারফেস ওয়্যার রিকম্বিনেশন ক্যান বি সিগনিফিকেন্ট। এই যে আমি যদি সিম্পলি এরকমই রাখি, হ্যাঁ, বা এরকম রাখি, ধরো এরকম রাখলাম, তাহলে এই উপর মানে প্রথম দিকেই এই উপরের দিকেই আমার ফোটন অনেক জেনারেট করে ফেলতে, মানে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, এবং এখানে তখন ইলেকট্রন পেয়ার তৈরি করবে। এবং ফ্রন্ট কন্ট্যাক্টের কাছে জন্য এইখানে, এখানে যাতে, এখানে যেহেতু এখানে হাই কন্ডাক্টিভিটি, হ্যাঁ, এখানে এটা মানে কালেক্টেড হয়ে যাওয়ার, মানে এখানে একটা ইয়ে হওয়ার পসিবিলিটি থাকে, সারফেস রিকম্বিনেশন যেটা বলি আমরা, এই সারফেসে রিকম্বাইন হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য এটা থেকে আমরা একটু দূরে রাখতে চাই। এখানে দেখো কন্ট্যাক্ট কিন্তু খুব বেশি ঠিক না, কাজে এখান থেকে এখানে যদি এই কাছাকাছি জেনারেট করে একদম সারফেসের, তাহলে এই সারফেসে রিকম্বাইন করার পসিবিলিটি বেড়ে যায় আর কি। কাজে এই সারফেস থেকে আমরা দূরে রাখতে চাই, হ্যাঁ, এবং সারফেসে দূরে রাখা মানে হচ্ছে তাহলে আমি এই অবজার্ভারের উপর ওই যে একটা উইন্ডো লেয়ার তৈরি করলাম,
উইন্ডো লেয়ার তৈরি করলাম, এবং উইন্ডো লেয়ারের থিকনেস ধর খুব বেশি হয় না, 50 ন্যানোমিটার বা সো, হ্যাঁ 30 থেকে 50 ন্যানোমিটার এরকম উইন্ডো লেয়ার তৈরি করি আমরা। আচ্ছা, তাহলে এই যে দেখো, ইন অর্ডার টু অ্যাভয়েড ফ্রন্ট সারফেস ইলুমিনেশন এ উইন্ডো লেয়ার অফ লার্জ ব্যান্ড গ্যাপ ইজ ইউজড। তো লার্জ উইন্ডো লেয়ারটা অবশ্যই আমরা বলছি লার্জ ব্যান্ড গ্যাপ হতে হবে। তাহলে নরমালি আমার তাহলে একটা উইন্ডো লেয়ার দিলে চলে, তাই না? তা হওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ইয়েতে দেখবা, থিন ফিল্ম সোলার দেখবা আমরা উইন্ডো লেয়ার আর অ্যাবজর্বার লেয়ারের মাঝে আবার একটা বাফার লেয়ার কনসিডার করি। বাফার লেয়ার ওই উইন্ডো লেয়ার আর অ্যাবজর্বার লেয়ারের মাঝে, ইন বিটুইন, এই যে এখানে ক্যাডমিয়াম সালফাইড এটা, এবং এই বাফার লেয়ারটা আমরা ইন্ট্রোডিউস করি যে এই যে দেখো এইটাকে, এইখানে কিন্তু এফটিও যেটা, হ্যাঁ যেটা টিসিও ট্রান্সফার কন্ডাক্টিং অক্সাইড ফ্রন্ট কন্টাক্ট, যেটা এটা খুব হাই কনসেন্ট্রেশনের, আর এটা এই যে সিজিটিএস যে পি টাইপ, এটা কিন্তু হুল কনসেন্ট্রেশন খুব বেশি না, হ্যাঁ মডারেট লেভেলে। এখন আর জিঙ্ক অক্সাইড যেটা আমরা উইন্ডো লেয়ার দিলাম, এটার সাথে ম্যাচ করানোর জন্য এটার কনসেন্ট্রেশন একটু নট অ্যাজ হাই অ্যাজ টিসিও বা এফটিও, হ্যাঁ এখানে ইন দিস কেস এফটিও, তো এটার মধ্যে এত হাই না হইলেও যে উইন্ডো লেয়ারের কনসেন্ট্রেশন একটু হাই রাখা হয় কিছুটা। তার মানে এখানকার আর এখানে যথেষ্ট। ওই যে তুমি যদি ইয়ে বলো ডেল্টা ইসি, ইসি মানে কন্ডাকশন ইসি যেটা আমার কন্ডাকশন ব্যান্ডের এজ, হ্যাঁ তাহলে এন টাইপের কন্ডাকশন ব্যান্ড আর পি টাইপের কন্ডাকশন ব্যান্ড এদের মধ্যে হিউজ একটা ডিফারেন্স হয়, যেহেতু জিঙ্ক যে আমরা যে উইন্ডো লেয়ারটা ইউজ করি সেটা এটার সাথে ম্যাচ করানোর জন্য যথেষ্ট বেশি রাখি কনসেন্ট্রেশন, স্টিল not as high as this one TCO but quite high উইন্ডো লেয়ারের। সো এই উইন্ডো লেয়ার যে এন টাইপ আমরা ইউজ করি, এটা যদি এন প্লাস প্লাস বলো, উইন্ডো লেয়ার অ্যারাউন্ড এন প্লাস বলতে পারি আমরা। সো তার নিচে তাহলে এখানে আমরা পি ইউজ করতেছি, কাজেই এর নিচে আমরা কি করি, এই উইন্ডো লেয়ারের নিচে আরেকটা বাফার লেয়ার ইউজ করি। এই বাফার শব্দটা দেখেই বুঝবা, বাফার আমরা যখনই কোনো জায়গায় বাফার শব্দটা ইউজ করি তার মানে এটার খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন নাই, মানে এটা আমার দরকার কোনো কারণে জিনিসটাকে ম্যাচ করানোর জন্য। হ্যাঁ এখানেও আমার আসলে থিওরিটিক্যালি উইন্ডো লেয়ার হলেই যথেষ্ট, আমার একটা পি দরকার। ফ্রন্ট কন্টাক্ট প্রথম ফিগার আমরা দেখেছি ফ্রন্ট কন্টাক্ট থাকলে যথেষ্ট, যেহেতু এটা এন আর অ্যাবজর্বার পি ইউজ করবো, তাহলে এন পি এখানে হয়ে যাচ্ছে। বাট আসলে ফ্রন্ট কন্টাক্ট আমার মেটালের মতো ইউজ করানো দরকার বলে এটাকে খুব হাই কনসেন্ট্রেশন ইউজ করি আমরা, কাজে এটাকে আসলে পিএন হিসেবে এটাকে ইউজ করাটা মানে স্মার্ট মুভ না, সেজন্য আমরা কি এর নিচে একটা উইন্ডো লেয়ার ইউজ করতেছি। বাট স্টিল মানে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য উইন্ডো লেয়ারও যথেষ্ট না। উইন্ডো লেয়ার ইউজ আমরা এখান থেকে চট করে নেমে যেতে চাই না হঠাৎ করে কম কনসেন্ট্রেশনের জন্য, ধাপে ধাপে নামি আর কি। হ্যাঁ কাজেই আমরা এই ব্যান্ড ডায়াগ্রামটা ম্যাচ করানোর জন্য, কাজেই আমরা এফটিও নিচে যে উইন্ডো লেয়ার ইউজ করলাম সেটা এর থেকে একটু কম কনসেন্ট্রেশন, এবং উইন্ডো লেয়ারের নিচে বাফার লেয়ার ইউজ করলাম সেটা আরেকটু কম কনসেন্ট্রেশন। কাজেই আমার এখানে বেসিক্যালি ফাইনালি আমার যে ফিল্ড জেনারেট করতেছে, হ্যাঁ সেটা হচ্ছে পিএন জাংশনের জন্য যে ফিল্ড, সেটা হচ্ছে এই বাফার লেয়ার আর অ্যাবজর্বার লেয়ার এদের ইন্টারফেসে। এখানে আমার পিএন জাংশন ইন্টারফেস তৈরি হচ্ছে, কিন্তু এই ইন্টারফেসে আমার কি তৈরি হচ্ছে, এখানে আমার ইলেকট্রিক ফিল্ড বা ইয়ে ফিল্ড কি বলে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, যেই ফিল্ড বেসিক্যালি আমার অ্যাবজর্বার লেয়ারে যে ইলেকট্রন পেয়ার জেনারেট করতেছে তাদেরকে সেপারেট করতেছে। তাহলে এখানে খেয়াল রাখবো বাফার লেয়ার যেটা ইউজ করতে সেটাও কিন্তু অ্যাবজর্ব করবে না, সেও কিন্তু পাঠায় দিবে ফোটন গুলাকে অ্যাবজর্বার লেয়ারে। কাজেই বাফার লেয়ারের ব্যান্ড গ্যাপও লার্জ হতে হবে কম্পেয়ার টু অ্যাবজর্বার লেয়ার। কাজেই এই দুইটাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার এখানে। বলো বলো। জিঙ্ক অক্সাইড, তারপর এখানে ক্যাডমিয়াম কি এটা ইউজ করা হয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ কোনটা আবার বলো, ক্যাডমিয়াম সালফাইড। জি হ্যাঁ জি স্যার, এখানে উইন্ডো লেয়ার বাফার লেয়ার এরকম ব্যবহার করতেছি, এর চাইতে তো আমরা একটা লেয়ারের কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিয়ে ইয়ে করতে পারতাম, মানে হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো একই ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন চেঞ্জ করে আমরা ব্যান্ড গ্যাপের পার্থক্য করে করতে পারতাম, তো সেটা না করে কারণটা কি? আচ্ছা এখন একই ম্যাটেরিয়াল তোমার কনসেন্ট্রেশন, এইটা একটা ব্যাপার আছে। তুমি যদি ধরলাম আর কি ক্যাডমিয়াম সালফাইড এর মধ্যেই আমরা কি করছি, ধরো এন টাইপ যখন বানাচ্ছি তাহলে এই যে ক্যাডমিয়াম সালফাইডের মধ্যে ডোপিং করতেছি, তাই না, এন টাইপ ডোপিং করতেছি। এখন তুমি যদি বলো ঠিক আছে তাহলে আমরা ধরো এই ক্যাডমিয়াম সালফাইড আমি ধরলাম 50 ন্যানোমিটার নিলাম, সেখানে আমি ডোপিং করলাম 10⁻15 সে জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ 10⁻15, আবার তার উপরে আরো 50 ন্যানোমিটার আমি উইন্ডো লেয়ার তৈরি করবো, সেখানে ধরলাম যে ক্যাডমিয়াম সালফাইড ডেরি আমি আরো 50 ন্যানোমিটার তৈরি করলাম
যেখানে আমি কনসেন্ট্রেশন একটু হায়ার রাখবো 10^17 সে, হ্যাঁ, তাহলে আমি এই নিচেরটাতে বাফার লেয়ারে 10^15 রাখলাম, উইন্ডো লেয়ারে 10^17 রাখলাম, আর এফপিও তে হয়তো আমি 10^20 বা এরকম করে দিলাম, হ্যাঁ, বেশি করে দিলাম। তো এখন খেয়াল করো, তুমি যদি একই ম্যাটেরিয়াল নাও, ফেব্রিকেশনের ক্ষেত্রে এই ইয়েটা যেহেতু এখানে কিন্তু থিন লেয়ার, এগুলো কিন্তু কোনোটা থিক লেয়ার না, ওই যে 30 থেকে 50 ন্যানোমিটার, হ্যাঁ, এখানে ওই কনসেন্ট্রেশন করাটা একটু ডিফিকাল্ট, মানে তোমার কি বলে মানে একটা লেয়ারে কনসেন্ট্রেট করে রাখা, এটা কি করে ডিফিউজ করে যায়। তুমি যখন একটাকে এটাতে ধরো ক্যাডমিয়াম সালফাইডে দিলা, প্রথমে এপিথেশিয়াল লেয়ার তৈরি করলে একটা ফেব্রিকেশনের সময়, তাহলে কি হবে, এখানে তুমি কনসেন্ট্রেশন ওই যে বললাম 10^15 রেখে দিছো, এটা মেনটেন করলা। এরপরে আবার ক্যাডমিয়াম সালফাইডের একটা অংশে আবার যদি এটার মধ্যে লেয়ার একটা দাও, এটার উপরে গ্রো করাও আবার, হ্যাঁ, এবং এখানে যদি বেশি চাও, এখানে আবার তুমি ডোপিং করলা তখন, হ্যাঁ, এই ডোপিং কিন্তু এদিকেও ডিফিউজ করবে, নিচের দিকে ডিফিউজ করে যাবে। এখানে যেহেতু তখন প্র্যাকটিক্যালি বেসিক্যালি আসলে ওরকম কিন্তু ইন্টারফেস নাই, ক্যাডমিয়াম সালফেট উপরে তুমি ক্যাডমিয়াম সালফেট দিচ্ছ, ফলে কি হবে, এইখানে এই পুরো রিজন ধরেই তখন এটা ওই কি বলবো কনসেন্ট্রেশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। কাজে এখানে তো আমি যে এক একটা লেয়ারে স্টেপ বাই স্টেপ কনসেন্ট্রেশন একটু ডিফারেন্ট করতেছি, ওই জিনিসটা করাটা কঠিন ফেব্রিকেশনের পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, সেই জন্য আমরা ওইটা করি না সাধারণত, দেখবা যে আলাদা ম্যাটেরিয়াল ইউজ করি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা প্রশ্ন, যে বলো। এরকম যখন স্টেপ বাই স্টেপ করা হয়, উইন্ডো লেয়ার, তারপর বাফার লেয়ার, তারপরে অ্যাবজর্বার লেয়ার, তখন ফোটন ইনসিডেন্ট হলে এই লেয়ারের ইন্টারফেস গুলোতে ফোটনের মানে হয় না? আচ্ছা, এইটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ ঠিকই বলছো, এইটা একটা ঝামেলার ব্যাপার, রাইট। এই যত তুমি খেয়াল রাখবা, যত তুমি সেমিকন্ডাক্টর হেটেরো জাংশন ইউজ করবা, হ্যাঁ, অফকোর্স অলওয়েজ ইন্টারফেসেস উইল বি এ মানে ইস্যু, প্রবলেম সবসময় বলবো না আমি, দে উইল বি ইস্যু। এটা হ্যাঁ, এটা তোমাকে কনসিডার করতে হবে, যে এই যে তুমি সিজেটিএস ক্যাডমিয়াম সালফাইড একটা ইন্টারফেস হচ্ছে, ক্যাডমিয়াম সালফাইড জিঙ্ক অক্সাইড একটা ইন্টারফেস হচ্ছে, আবার তার উপরে ওই মেটাল কন্টাক্ট বা এফটিও এবং জিঙ্ক অক্সাইড একটা ইন্টারফেস হচ্ছে, হ্যাঁ, ইন্টারফেস গুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেই পারে, এবং ওই সব জায়গায় তোমার রিকম্বিনেশন হওয়ার পসিবিলিটি থাকে, তোমার ট্র্যাপ থাকে, হ্যাঁ, তারপরে তোমার ধরো ওই মানে ডিফেক্ট তৈরি হয় যখনই তুমি হেটেরো জাংশন তৈরি করবা, হ্যাঁ, এই ইন্টারফেসে ডিফেক্ট থাকতেই পারে, রাইট, এইগুলা কনসার্ন অফকোর্স। হ্যাঁ, এখন আমরা যেটা করি যে এইগুলা করে, এবং সেই জন্যই দেখবা ম্যাটেরিয়াল চেঞ্জ করি আমরা, যারা সিমুলেশন কাজ করো বা করতেছো, আমার আমরা যেমন একটা গ্রুপ আছে বা আরো অনেকে হয়তো কাজ করতেছো বা করো, হ্যাঁ, যারা দেখবা যে আমরা এই যে যেমন বাফার লেয়ার চেঞ্জ করি, হ্যাঁ, যে একটা বদলে আরেকটা কেমন হয়, বা উইন্ডো লেয়ার চেঞ্জ করে অনেক সময়, হ্যাঁ, যে এটার মধ্যে এটা ডোপিং করলে কেমন হয়, বা ম্যাটেরিয়াল আরেকটা অন্য ম্যাটেরিয়াল নিলে কেমন হয়, এইগুলো আমরা চেঞ্জ করে করে দেখি যে কোনটা বেটার ম্যাচ করে। হ্যাঁ, কাজে এইটা এইটা একটা মানে ইস্যু, যে কোনটার ইন্টারফেস বেটার, কোন ক্ষেত্রে ইন্টারফেস ভালো হয় না, হ্যাঁ, যখন ওই যে ল্যাটিস কনস্ট্যান্ট ম্যাচ করে না, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের ইস্যু আছে অফকোর্স। কাজে এগুলো তখন আমাদের ওই ডিফেক্টের জন্য পারফরমেন্স ডিগ্রেড করে, রাইট। কাজে এখন ওইটাই তো আমাদের কাজ, বুঝছো, যে তুমি একটা স্ট্রাকচার কনসিডার করলা, করে এটার মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে প্রবলেম গুলো কোথায় হচ্ছে, সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করে সেখানে তোমাকে কাজ করতে হবে, যে ওগুলাকে ওভারকাম করতে পারি কিভাবে। হ্যাঁ, তোমাকে এন্টায়ারলি ম্যাটেরিয়াল সিস্টেম একটু চেঞ্জ করতে হবে, নাকি ওটা রেখে ওটার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং করে তুমি ডিফেক্ট গুলা অথবা যে চ্যালেঞ্জ গুলো আছে ওটাকে ওভারকাম করতে পারো কিনা, এইসব জায়গায় থিন ফিল্ম আসলে এগুলা কাজ, কিন্তু এগুলো হচ্ছে আমাদের রিসার্চের কাজ, যে কোথায় সমস্যা, এবং ইন্টারফেস ইজ এ বিগ ইস্যু, হ্যাঁ, বা বিগ চ্যালেঞ্জ, হ্যাঁ, এখানে অনেক ইয়ে হয়। সেজন্য থিন ফিল্ম আসলে এফিসিয়েন্সি তো আমরা খুব হাইফাই কিছু বলি না, আমরা কিন্তু বলি না থিন ফিল্ম আসলে এখন আমি 30% করে ফেলছি, 25% ইজিলি করে ফেলছি, নো, এটা এখন এফিসিয়েন্সি একটু কম আছে, বিলো 20%, প্র্যাকটিক্যালি বিলো 20% সাধারণত, বা 15% এরকম। কাজে এটা এখানে অনেক কাজ করার সুযোগ আছে। আমরা থিন ফিল্ম সোলার সেলকে প্রায়োরিটি দেই এই কারণে যে ইন ফিউচার উই কনসিডার দ্যাট দিস উইল বি দ্য সোলার সেল পিপল উইল লাভ টু ইউজ। সোজা কথা, কেন? কস্ট ইফেক্টিভ, সবচেয়ে বড় কথা কস্ট ইফেক্টিভ, এবং ফেব্রিকেশন ইজি ফেব্রিকেশন, হ্যাঁ, বড় বড় ইন্ডাস্ট্রি তোমার লাগবে না এটা তৈরি করতে, এবং কস্ট ইফেক্টিভ হওয়া মানে মানুষ কিনতে চাইবে, তাই না? যদি এফিসিয়েন্সি একটু বেটার হয়, যদি এটা ডিউরেবিলিটি ভালো হয়, ডিউরেবিলিটি বলতে বোঝাচ্ছি কতদিন এটা মানে তোমাকে সার্ভিস দিবে। যেমন সিলিকন সোলার সেল আমরা 25 বছর বলি, তাই না, 25 ইয়ার্স, দ্যাটস কোয়াইট লং টাইম। এখন সিলিকন সোলার সেল, আমি সরি, এখন এই থিন ফিল্ম সোলার সেল আমি তোমাকে বলি 5 বছর ভাই ব্যবহার করতে পারবেন, কম দাম দিলেও তুমি কিনতে চাইবে না, যে 5 বছরের পরে তো আবার এটা ফেলে দিতে হবে,
হ্যাঁ, কিন্তু 20-25 বছর বললে তখন মানুষ ওটা কিনতে চায়, তাই না? কাজে এগুলারও তোমার এই মানে এইসব সোলার সেলও আমার কাজ করা এইসব জায়গা আছে, যে ডিউরেবিলিটি বাড়ানো যায় কিভাবে, তারপরে এগুলা ডিফেক্ট গুলা কমানো যায় কিভাবে, এগুলা হচ্ছে ব্যাপার। কাজে হ্যাঁ, ইন্টারফেস ইউ হ্যাভ টু কনসিডার দোজ থিংস, রাইট? আচ্ছা, তাহলে আমরা দেখবা, এবং এইটা স্ট্রাকচারে যে বললাম, এখানে অনেকে হ্যাঁ এটাকে বাফার লেয়ার না বলে উইন্ডো লেয়ারই বলে, বা উইন্ডো লেয়ারে দুইটা লেয়ার বলে, বাই লেয়ার। অনেকে বলে যে বাই উইন্ডো লেয়ার, মানে বা উইন্ডো লেয়ারকে আমরা বাই লেয়ার হিসেবে ডিফাইন করি। হ্যাঁ, যে বাই লেয়ার মানে যে দুইটা ভাগ করে, একটা উপরে একটা নিচে, এই পুরোটাকে উইন্ডো লেয়ার বলে। আবার জেনারেলি এখন যেটা ট্রেন্ড আর কি, সাধারণত এটা বাফার লেয়ারই বলি আমরা, আর তার উপরটাকে উইন্ডো লেয়ার বলি, আর উপরে তো কন্ট্যাক্ট আছেই। হ্যাঁ, এভাবে ডিফারেন্ট করি। বাট মেইন কথা হচ্ছে you have to have a good observer layer. Above that you should have an n-type layer which will make the pn junction, which will create the built-in electric field. এটা হচ্ছে সোজা কথা। বাকিগুলা এই যে উইন্ডো লেয়ার, এগুলো তোমার ম্যাচ করার জন্য সিস্টেম টু সিস্টেম, যাতে মানে মানে ইয়েতে তোমার সিরিজ ইম্পিডেন্স কম হয় বা সিরিজ রেজিস্ট্যান্স কম হয়, ক্যারিয়ার বা ইলেকট্রন যাতে সহজে উপরে ওই কন্টাক্ট পর্যন্ত, ফ্রন্ট কন্টাক্ট পর্যন্ত যেতে পারে, এইটাকে ইনশিওর করার জন্য তোমার ব্যান্ড গ্যাপগুলোকে ম্যাচ করানো হয়, ধাপে ধাপে ব্যান্ড গ্যাপ চেঞ্জ করা হয়। কারণ জানো তোমরা যে কনসেন্ট্রেশনের ভ্যারিয়েশনের সাথে সাথে ব্যান্ড গ্যাপ কিন্তু চেঞ্জ হয়, তাই না? কাজেই তোমার ব্যান্ড গ্যাপ খুব অ্যাবরাপ্ট চেঞ্জ আমরা চাই না সাধারণত, এখানে প্রবলেম বেশি করে সেই সব ক্ষেত্রে। হ্যাঁ, কাজে এটাকে ধাপে ধাপে আমরা ইয়েটা করি, এবং সেখানে 3 লেয়ার ইউজ করি, অ্যাপ্লিকেশন লেয়ার ইউজ করি সাধারণত, এরকম ব্যাপার। আচ্ছা, নিচে দেখো তো, উইন্ডো লেয়ার গেল, অ্যাবজর্ভার লেয়ার গেল, বাফার লেয়ার গেল। হ্যাঁ, এই যে 50 to 200, সাধারণত 50 ন্যানোমিটার শুড বি এনাফ বাফার লেয়ারের জন্য। হ্যাঁ, এই যে দেখো, এই যে উইন্ডো আর অ্যাবজর্ভারের মধ্যে এই যে ইন্টারফেস, যে একটা অ্যাব্রাপ্ট ইন্টারফেসের মানে ইয়ে চেঞ্জ হয় উইন্ডো লেয়ার আর বাফার লেয়ারে, তোমার অ্যাব্রাপ্ট যে ব্যান্ড গ্যাপ ব্যান্ড স্ট্রাকচার যে চেঞ্জ হয়, হ্যাঁ, সেটার মধ্যে একটু ইয়ে আনার জন্য, মডারেট করার জন্য, সেটা ইমপ্রুভ করার জন্য, এই যে ইন্টারফেসটা ইমপ্রুভ করার জন্য আমরা বাফার লেয়ার ইউজ করি সাধারণত। আচ্ছা আচ্ছা, আর লাস্টে আরেকটা হচ্ছে আমাদের কি লাগবে, অবশ্যই তোমার নিচে এই যে নিচে একটা ব্যাক কন্টাক্ট লাগবে। ব্যাক কন্টাক্ট মানে একটা মেটালিক কন্টাক্ট সাধারণত, এবং এই কন্টাক্টটা আমরা অনেক ক্ষেত্রেই মলিবডিনাম ইউজ করি, একটা কমন একটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করি। হ্যাঁ, মলিবডিনাম, এই যে এটা পি টাইপের মধ্যে দেওয়া হবে। আর এটা অফকোর্স কি চাও তুমি ওমিক কন্টাক্ট তৈরি করতে চাও, তাই না? কাজেই তুমি এখানে ওই মলিবডিনাম, এবং এটা কি করবা সাধারণত, এই যে মেটালটা তুমি ইউজ করবা সেটা ওয়ার্ক ফাংশন এই পি টাইপ যে সেমিকন্ডাক্টর, যার নিচে তুমি ইয়ে তৈরি করতেছো, কি বলে, মেটালটা দিচ্ছ, হ্যাঁ, সেটার থেকে এই পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে এটার ওয়ার্ক ফাংশন হাই হতে হয়। হ্যাঁ, যে ওমিক, তোমরা জানো যে 2 ধরনের কন্ট্যাক্ট আছে, ওমিক কন্ট্যাক্ট আর রেকটিফাইং কন্ট্যাক্ট। হ্যাঁ, এখানে আমরা ওমিক কন্ট্যাক্ট চাই অফকোর্স। তো যাই হোক, যেমন এইগুলো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের থিন ফিল্ম সোলার সেল সম্বন্ধে। থিন ফিল্ম সোলার সেলে আরো বললাম যে আরো স্ট্রাকচার আছে, হ্যাঁ, যেটা বলবো একই ব্যাপার, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করে আর কি। হ্যাঁ, এখানে আমরা সিজিটিএস এর কথা বলছি, এবং এই যে ক্যাডমিয়াম সালফাইড যে বাফার লেয়ার, এর বদলে অন্য জিঙ্ক সালফাইড বা আদার অ্যালুমিনিয়াম সালফাইড এরকম বাফার লেয়ার গুলো আছে, ইউজ করি। জিঙ্ক অক্সাইড, সাধারণত জিঙ্ক অক্সাইড বেশি ইউজ করা হয়। আর ফ্রন্ট কন্ট্যাক্টটা সাধারণত কোন একটা অক্সাইড, সাধারণত টিন অক্সাইড, হ্যাঁ, ওইটা সাধারণত ইউজ করি আমরা বেশি, হ্যাঁ, এর মধ্যে টিসিও হিসাবে। আচ্ছা, তাহলে এটা একটু দেখবে এটার অপারেশনটা। তাহলে এই পর্যন্ত আমরা বিভিন্ন টাইপ, আরো টাইপ আছে, তা অর্গানিক সোলার সেল যেমন আছে, হ্যাঁ, হাইব্রিড সোলার সেল আছে, তা আমি আর অতগুলাতে গেলাম না। হ্যাঁ, বা ডাইসিনথেসাইজ সোলার সেল, এগুলো আজকাল বেশ পপুলার। তারপর পেরোক্সাইড সোলার সেল, হ্যাঁ, অনেকই আছে আসলে। তো যাক, মেইন আমাদের যেহেতু যে সিলিকন সোলার সেল, থিন ফিল্ম সোলার সেল, মাল্টি জাংশন সোলার সেল, অ্যামরফাস, এগুলো আমরা মোটামুটি দেখলাম। হ্যাঁ, এখন আমরা একটা লাস্ট 2টা স্লাইড আমি একটু দেখাবো এই চ্যাপ্টারের সাথে। এটা একটু ইয়ের জন্য আমি এটা একটা স্পেসিফিক একটা, এই যে সান পাওয়ার এসপিআর, ওই যে একটা মডেল, হ্যাঁ, এটা একটা স্পেসিফিক মডেল আর কি, আমি এটা নেট থেকে নিয়েছি আর কিছু না। একটা সোলার প্যানেলের, যে একটা কমার্শিয়াল সোলার প্যানেলে তার স্পেসিফিকেশনে কি কি থাকে, কি ধরনের ডাটা থাকে, যেটা দেখে তুমি বুঝবা যে, তুমি ওইটার ডাটা শিটটা দেখলে বুঝবা যে এখানে কি কি প্যারামিটার দেওয়া আছে, সেখান থেকে দেখে তুমি কি মানে কিভাবে ডিসিশন নিবা, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে সেজন্য আমি নেট থেকে একটা মানে স্ট্যান্ডার্ড একটা সান পাওয়ার, একটা বেশ বড় কোম্পানি, এটা খুশমত ইউএস এর একটা কোম্পানি, ওরা সোলার প্যানেল তৈরি করে, তো ওদের একটা প্যানেলের
স্পেসিফিকেশন এখানে আমি দিয়েছি তোমাদের দেখানোর জন্য। দেখো একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডিসি ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, তার মানে এটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি, হ্যাঁ, যার মধ্যে ডিসি পাওয়ার জেনারেট করে সোলার প্যানেল। তো যেটা আমি নিয়েছিলাম সেটা যেমন দেখো কি আছে দেওয়া, দেখো এসটিসি পাওয়ার রেটিং 425 ওয়াট। এসটিসি হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, যেটা মনে আছে আমরা আগে পড়েছিলাম যে এসটিসি তে থাকে 3টা প্যারামিটার। একটা হচ্ছে তোমার ইরেডিয়েন্স থাকবে, সোলার ইরেডিয়েন্স থাকবে 1000 ওয়াট পার স্কয়ার মিটার, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে এয়ার মাস 1.5 জি, বেসিক্যালি 1.5 গ্লোবাল আর কি। তো এই 3টা প্যারামিটার মেনটেন করে সেটার যে পাওয়ার রেটিং পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে তার আউটপুট পাওয়ার 425 ওয়াট। কাজে এখানে তুমি ওই পাওয়ার রেটিং থেকে বুঝবা যে এটা কত ওয়াটের প্যানেল। আরেকটা দেখো, পরেরটা সেকেন্ডটা দেখো, পিটিসি পাওয়ার রেটিং। পিটিসি এইটা দেখো 390 ওয়াট। হ্যাঁ, পিটিসিটা কি, এই যে পিটিসি আমি দেখাচ্ছি, দেখো এই যে পিটিসি রেটিং রিপ্রেজেন্ট এ মোর রিয়েল লাইফ কন্ডিশন। অনেক জায়গায় বিশেষ করে ইউএসএ তে, ক্যালিফোর্নিয়া আসলে ওখানকার কোম্পানিগুলো পিটিসি রেটিং ইউজ করে, ওরা এসটিসি থেকে পিটিসিটাকে বেশি প্রেফারেন্স দেয়। হ্যাঁ, আবার আমাদের এদিকে এশিয়া বা ইউরোপে ওখানে এসটিসিটা বেশি ইউজ করে, কিন্তু ইউএসএ তে ওই যে বললাম ইউএসএ সব জায়গায় না, ওই ক্যালিফোর্নিয়ার দিকে 12 কিছু স্টেটে ওরা পিটিসি ইউজ করে। হ্যাঁ, সেই জন্য আমি বলতেছি যে পিটিসি সেজন্য অনেক ইয়েতে পিটিসি রেটিংও থাকে। তো পিটিসি রেটিংটা কি বলছে দেখো, এখানে সোলার রেডিয়েশন বলছে কি 1000 ওয়াট পার স্কয়ার মিটার, এয়ার মাস 1.5 এয়ার মাসই আছে, আর টেম্পারেচার আবার বলছে এই যে 20 ডিগ্রি, এসটিসি তে ছিল 25 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এটা খেয়াল করে, এটার সাথে কিছু লেস লাগানো আছে। এই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাম্বিয়েন্ট মানে আশেপাশে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড at 10 meters above ground level and wind speed of 1 meter per second. তোমার এটা স্পেসিফিক, আরো মোর স্পেসিফিক করছে যে তুমি যেখানে সোলার প্যানেল বসাচ্ছ, হ্যাঁ, সেখানে তার মানে গ্রাউন্ড থেকে 10 মিটার হাইটে এবং যেখানে উইন্ড স্পিড অ্যারাউন্ড 1 মিটার পার সেকেন্ড, এই অবস্থায় তার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 20 ডিগ্রি মেনটেন করে এই পাওয়ার রেটিংটা দেওয়া আছে। কাজেই সেটা কত তাহলে এই আমাদের এই এখানে এই যে 390 ওয়াট। কাজে দেখো প্র্যাকটিক্যালি এটা একটু কম, এসটিসি থেকে এটা একটু কম কিন্তু। যাই হোক, আমরা নরমালি আমরা এসটিসি বেশি ইউজ করি, বাট কোন কোন এটা জেনে রাখো যে কোন কোন জায়গায় পিটিসি দেখলে বুঝবা যে ওই রেটিংটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, যে টেম্পারেচারটা ডিফারেন্ট কনসিডার করা হয়। আচ্ছা, তারপর দেখো এসটিসি পাওয়ার পার ইউনিট এরিয়া, এটা ওই যে ওখান থেকে নিয়ে আসছে, এই যে 196 ওয়াট পার স্কয়ার মিটার। ওইটা তোমার এই যে ইয়ের থেকে নিয়েছে, ওই তোমার যে এই প্যানেলটার যে এরিয়া সেখান থেকে এটাকে ওয়াটে পার স্কয়ার মিটারে কনভার্ট করে কত জেনারেট করে সেটা দেখাইছে। পিক এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মানে ইয়েতে এটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে প্রায় 20%, 19.66%। হ্যাঁ, 20% মতো এফিসিয়েন্সি, এটা কিন্তু খারাপ না, সিলিকন সোলার প্যানেলের জন্য যথেষ্ট ভালো এফিসিয়েন্সি। হ্যাঁ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড 20% প্রায়। পাওয়ার টলারেন্স দেওয়া আছে, পাওয়ার ভ্যারি করতে পারে কত, ওই যে 0% প্লাস 5%, মানে বাড়তে পারে, এটা কমানো দেখায়নি, মোর বলছে যে বাড়তে পারে, হ্যাঁ, একটু বেশি হইতেও পারে। নাম্বার অফ সেলস, ওই প্যানেলটার নাম সেল ছিল 128টা, এটা দেওয়া থাকে সাধারণত কয়টা সেল আছে ভিতরে প্যানেলের ভিতরে, প্যানেলের মধ্যে অনেকগুলো সেল থাকে তো। নমিনাল ভোল্টেজ যেটা বলা নেই যে মিনিমাম কত ভোল্টেজ, যেটা এটার মধ্যে অ্যাপ্লিকেবল না। আইএমপি দেওয়া আছে, বিএমপি দেওয়া আছে, তার মানে এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের কারেন্ট এবং ভোল্টেজ। এটা কারেন্ট হলো 5.8 অ্যাম্পিয়ার, ভোল্টেজ হচ্ছে 72.9 ভোল্ট। এই যে বিএমপি আইএমপি, আর আইএসসি আর বিওসি দেওয়া আছে। দেখো আইএসসি হচ্ছে 6.2 অ্যাম্পিয়ার আর বিওসি হচ্ছে 85.6 ভোল্ট। তোমার অবভিয়াসলি এই দুইটা এটার থেকে বড় হবে, তাই না? আমাদের যে কার্ভ মনে আছে, কার্ভটা এই যে দেখো, আমাদের কার্ভ ছিল কোথায়, একটু কার্ভে যাই, আমাদের সোলার যে কার্ভগুলো আমরা দেখেছিলাম, এই যে ভালো সুন্দর কার্ভ, এই যে এখানে, এই যে এটা বিএমপি আইএমপি। হ্যাঁ, এটা বিএমপি, এই বরাবর ছিল আইএমপি, তার উপরে আইএসসি শর্ট সার্কিট কারেন্ট, আর বিএমপির উপরে ওপেন সার্কিট ভোল্টেজ। কাজে আইএসসি এবং বিওসি বেশি হবে কম্পেয়ার টু আইএমপি এন্ড বিএমপি। হ্যাঁ, কাজে ওখানে তাই আছে কিন্তু। হ্যাঁ, কাজে এই চারটা ভ্যালু তোমার দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি দেখো, এইগুলো দেওয়া আছে। তারপরে দেখো
এনওসিটি এটা আরেকটা জিনিস দেওয়া থাকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এনওসিটিটা কি? এটা একটা টেম্পারেচার বোঝাই যাচ্ছে। এনওসিটিটা একটু দেখি আমরা। নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার, এনওসিটি নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার। এটা কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার রিচড বাই ওপেন সার্কিটেড সেল ইন এ মডিউল আন্ডার দ্য কন্ডিশন অ্যাজ লিস্টেড বিলো। মানে তোমার একটা সেলের টেম্পারেচার কত পর্যন্ত যেতে পারে, নিচে একটা কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনে হ্যাঁ সেটা দেওয়া আছে ইরেডিয়েন্স অন সেল সারফেস, সেল সারফেসের উপর, সেলের সারফেসের উপর যদি রেডিয়েশন হয় 800 ওয়াট পার স্কয়ার মিটার, হ্যাঁ এয়ার টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, উইন্ড ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এবং মাউন্টেন হচ্ছে ওপেন ব্যাক সাইড। ওপেন ব্যাক সাইড মানে হচ্ছে ধরো র্যাকের উপর বা কোথাও রাখলে মানে ব্যাক সাইড তুমি ওপেন রাখছো, এটা তার মানে তুমি ইয়ে না ছাদে, মানে হ্যাঁ এরকম ছাদের উপর তুমি আটকায় দিছো তা না, এরকম না। হ্যাঁ মোবাইলটা গেল যাই হোক, ওই যে যেটা বলতেছিলাম যে তোমার সেল যদি হয়, হ্যাঁ এই যে ধরো এটা তোমার একটা বাড়ির রুফ, হ্যাঁ রুফের উপর অনেক সময় বসাই দিই এভাবে, হ্যাঁ জাস্ট এভাবে। এই ক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডটা, এই যে এটা যদি ব্যাক সাইড হয়, ব্যাক সাইড কিন্তু ওপেন না। এখানে যেটা দেওয়া আছে ব্যাক সাইড ওপেন থাকবে। ধরো একটা র্যাক, এই যে র্যাক মাউন্টিং এর উপর বসাইছো, তখন এটা ওপেন থাকবে পিছনটা, হ্যাঁ এইটাকে বলতেছে এই মাউন্টিং ওপেন ব্যাক সাইড। তাতে এই কন্ডিশনে ওই সেলের টেম্পারেচার ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারে সেটা হচ্ছে এনওসিটি, নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার। হ্যাঁ এবং সেলটা তখন ওপেন থাকবে, কারেন্ট ফ্লো করবে না। ওপেন সার্কিট মানে কি? কারেন্ট ফ্লো করতেছে না, কিন্তু কাজে কারেন্টের জন্য টেম্পারেচার বাড়বে সেটা বলতেছি না আমরা হলো বাইরের এই অ্যাটমসফিয়ারের জন্য সেল টেম্পারেচার কত পর্যন্ত যেতে পারে সেটা এখানে দেখানো হচ্ছে। তোমরা কি বলতে পারবা যে এনওসিটি আমরা বেশি চাই না কম চাই? কেউ আইডিয়া দিতে পারবা? কম চাই, ভেরি গুড, কম চাই, রাইট। কারণ কি দেখো আমরা ডিভাইস গুলার টেম্পারেচার বেশি চাই না, অপারেটিং টেম্পারেচার। কাজেই তোমার দেখো কারেন্ট ফ্লো করতেছে না, সেই অবস্থায় জাস্ট এম্বিয়েন্ট কন্ডিশনের জন্য সেই সেলের টেম্পারেচার কত হচ্ছে, হ্যাঁ যদি এমনিতেই সেল গরম হয়ে যায়, হ্যাঁ কারেন্ট না ফ্লো করতে ওপেন সার্কিট রাখতেই সেল গরম হয়ে যায়, তাহলে কিন্তু আরো গরম হবে, তার মানে কি সেলের পারফরমেন্স ডিগ্রেড করবে। সো এটা যদি তোমার উইদাউট ফ্লোয়িং কারেন্ট এটা যদি টেম্পারেচার লো রাখা যায়, তাহলে এটা কিন্তু টেম্পারেচার কারেন্ট ফ্লো গুলো খুব বেশি বাড়বে না। কাজেই লো টেম্পারেচারটা অপারেট করতে হবে, তার মানে এটা এফিসিয়েন্সি ভালো থাকবে, হ্যাঁ ডিগ্রেড করবে না। কাজে অফকোর্স এনওসিটি তুমি কেনার সময় তাহলে দেখো, এই জন্য দেখো এনওসিটি ভ্যালু দেওয়া আছে এই যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এই প্যানেলটার জন্য। তুমি যদি পাও কোনোটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড ধরলাম, হ্যাঁ তাহলে অবশ্যই সেটা বেটার এটার থেকে। আবার কোনোটা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে সেটা থেকে বরঞ্চ 45 ডিগ্রি ভালো। এই জন্য এনওসিটিটা আমাদের জানা দরকার। আর দেখো টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ আইএসসি, যে টেম্পারেচার চেঞ্জ হলে পার ডিগ্রি কেলভিনের জন্য চেঞ্জ হলে তোমার আইএসসি কত চেঞ্জ হচ্ছে, সাধারণত একটু বেড়ে যায়। আইএসসি তো কারেন্ট, তো কারেন্ট একটু বেড়ে যায় টেম্পারেচার বাড়লে। তাহলে এই যে 0.06% চেঞ্জ হয়, পাওয়ারের ক্ষেত্রে 0.38% এখানে চেঞ্জ হচ্ছে। কোনোটায় দেখবে পাওয়ার কমে যায়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় পাওয়ার কমে যায়, এখানে একটু পাওয়ার বাড়ানো দেখানো হয়েছে। হ্যাঁ ভোল্টেজ কমে যাচ্ছে, ওই যে মাইনাস দেখো -0.231 ভোল্ট পার কেলভিন, হ্যাঁ ভোল্টেজ কিন্তু কমে। আর সিরিজ ফিউজ রেটিং হলো 20 অ্যাম্পিয়ার, তার মানে এই যে এখানে আইএসসি কত দেওয়া আছে 6.2 অ্যাম্পিয়ার, হ্যাঁ আর সিরিজে এটা মানে এটা ফিউজ সাথে যে প্যানেলের সাথে ফিউজ রাখা হয় যে 20 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এটা হচ্ছে তোমার সিরিজে ইয়ের জন্য, তোমার যদি তুমি প্যারালাল কম্বিনেশন করো তাহলে তুমি ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারবে সেরকম একটা ব্যাপার। আবার ম্যাক্সিমাম দেখো আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ। তুমি যদি সিরিজ কম্বিনেশন করো এইরকম অনেকগুলো সেল কিনে, তাহলে তুমি সিস্টেমের কি ভোল্টেজ বাড়তে থাকবে। এখানে কত ভিএমপি দেওয়া আছে 72.9 ভোল্ট, ধরো আমি 70 ভোল্ট কনসিডার করলাম, তাহলে তুমি সিরিজে দুইটা যদি সিরিজে কানেক্ট করে এরকম প্যানেল, তাহলে তোমার 140 ভোল্ট হয়ে যাচ্ছে। তো তুমি এইভাবে সিরিজে কানেক্ট করে করে 600 ভোল্টের উপরে যেতে পারবা না কিন্তু, কারণ সিস্টেম ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ মানে ওভারঅল যখন সিস্টেম দাঁড়া করাবা তুমি, তখন সিস্টেমের ভোল্টেজ ম্যাক্সিমাম হতে পারবে 600 ভোল্ট। তার মানে তুমি কত যদি 70 ভোল্ট করে ধরছি, তো তার মানে 7 8 56, ধরো 8টার বেশি প্যানেল তুমি সিরিজে কানেক্ট করাটা উচিত না তোমার। বরঞ্চ একটু কম, এটা তো ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে 600 ভোল্ট, কাজে একটু কমই রাখি আমরা। কিন্তু যাই হোক আমি বললাম ধরো এই মোটামুটি 8টা যদি আমি সিরিজে কানেক্ট করি, তাহলে 7 8 56 560 ভোল্ট হবে। হ্যাঁ কাজে তুমি এখানে বলা আছে 600 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ।
এটা কিন্তু প্যানেলের ভোল্টেজ না, তোমার প্যানেলটা যে সিস্টেমে কানেক্টেড হবে সেই ওই সিস্টেমে ম্যাক্সিমাম ভোল্টেজ হতে পারবে 600 ভোল্ট। আচ্ছা, তাহলে এইগুলা গেল ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এরপরে কিছু আছে মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, এটাও দেওয়া হয় সাধারণত ডাটা শিটে। যেমন এখানে বলা আছে এইখানকার সেলগুলার টাইপ হচ্ছে মনোক্রিস্টালাইন সিলিকন, হ্যাঁ, মনোক্রিস্টালাইন বা সিঙ্গেল ক্রিস্টালাইন সিলিকন, হ্যাঁ, এদের এফিসিয়েন্সি ভালো হয়, তাই না? এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে, মানে কত, ওই যে দেখো 20% প্রায় ছিল, তাই না? কাজে অবশ্যই ভালো এফিসিয়েন্সি, ঠিকই আছে। তারপরে দেখো মেকানিক্যালের মধ্যে আরো আছে আউটপুট টার্মিনাল টাইপ, এটা হচ্ছে ওই যে কি কেবল বের করে, হ্যাঁ, এই টার্মিনালের এই টাইপ, এটা কিছু এটা দিবা নেটে সার্চ দিলে পাবো, মাল্টি কন্টাক্ট কানেক্টর টাইপ 4, এগুলো বিভিন্ন ইলেকট্রিক্যাল কিছু ওয়্যারের কানেকশন মানে টাইপ, মানে কানেক্টর গুলো টাইপ দেওয়া আছে, হ্যাঁ, কমার্শিয়াল টাইপ গুলো ভাবে বলা থাকে। তারপরে আউটপুট কেবল ওয়্যার গজ, এটা 12 AWG, এটা বিভিন্ন রেটিং থাকে, বিভিন্ন কেবলের রেটিং, ওরা যে কেবলটা সাথে দিচ্ছে সেটা রেটিং এর কথা বলতেছে। তারপরে আউটপুট কেবল ওয়্যার টাইপ পিভি ওয়্যার, পিভি এক ধরনের ওয়্যার আছে যেটা পিভি সাথে সাথে দেয়, পিভি ওয়্যার বলে এগুলো। তারপরে লেংথ কত, আউটপুট কেবল ওয়্যার লেংথ দেওয়া আছে 27 ইঞ্চি। ফ্রেম কালার, যাই হোক এটা ফ্রেম, উপরে যে গ্লাস ফ্রেম থাকে সেটার কালার ক্লিয়ার, অবশ্যই ট্রান্সপারেন্ট, হ্যাঁ। ব্যাকশিট কালার এটা বলা নাই। লেংথ, উইডথ, ডেপথ, ওয়েট, এগুলা সব এটার ফিজিক্যাল ডাইমেনশন। আর ইনস্টলেশন মেথড র‍্যাক মাউন্টেড, তোমাকে এটা র‍্যাকের উপর বসাতে হবে। র‍্যাক মানে হচ্ছে যে ফিজিক্যালি একটা ইয়ে তৈরি করে, মেটাল র‍্যাক তৈরি করে তার উপর বসাতে হবে। এছাড়া এরপরে কি আছে, ওয়ারেন্টির ব্যাপার, হ্যাঁ। ওয়ারেন্টি কত কি বলা আছে, যে এটা দেখো 80% পাওয়ার আউটপুট ওয়ারেন্টি পিরিয়ড 25 ইয়ার, 25 ইয়ার্স। 25 ইয়ার্স সে দিবে, কিন্তু যেটা রেটিং দেওয়া আছে তার 80% পর্যন্ত, মানে নামবে, ডিগ্রেড করবে কিন্তু 80% পর্যন্ত থাকবে, মানে ডিগ্রেড করেও অ্যাটলিস্ট 80% পর্যন্ত দেওয়ার কথা 25 ইয়ার্স ধরে। আর আমি যদি 90% আউটপুট পাওয়ারের কথা বলি তাহলে 10 ইয়ার্স পর্যন্ত এটা থাকতে পারে, এই সার্টিফিকেশন তারা দিচ্ছে, হ্যাঁ। কাজে এটা 100% একদম একই পাওয়ার রেটিং থেকে যাবে, আউটপুট পাওয়ার সেটা বলতেছে না, এটা কমবে, বাট 25 বছর পর্যন্ত তোমার 80% ডিগ্রেড পর্যন্ত, মানে 20% ডিগ্রেড করে 80% পর্যন্ত আসতে পারে। আর 10 ইয়ার্স হচ্ছে 90% পর্যন্ত আসতে পারে। ওয়ার্কম্যানশিপ ওয়ারেন্টি এগুলো তো পরে অন্য, মানে তোমার সার্ভিস টার্ভিস দেওয়ার ব্যাপার, এগুলা কমপ্লেন্সিস, এগুলা ওই বিভিন্ন ইয়েতে কমপ্লেক্স, মানে ওই এলাকার যেখানে তোমরা ইউজ করবা, এখানে ক্যালিফোর্নিয়াটা ইউজ করছে, এখানে কিছু এইসব ইয়ে আছে, ওদের রুলস এন্ড রেগুলেশনস আছে। তো এগুলা বেসিক্যালি আমাদের একটা কমার্শিয়াল সোলার প্যানেলে এই ধরনের রেটিং গুলো আমাদের দেওয়া থাকে। কাজে ওটা থেকে যদি তুমি দেখো, দেখে মোটামুটি আইডিয়া করতে পারবে কোনটা তোমার দরকার বা কি ধরনের প্যানেল তুমি কিনতে চাও, হ্যাঁ, সেটা এই ইয়ে থেকে, ডাটা শিট থেকে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা আমি পিভি চ্যাপ্টারটা এই পর্যন্ত রাখবো, হ্যাঁ। নেক্সট দিন আমরা ইয়েটা হয়তো শুরু করবো, আমি একটা বা দুইটা ক্লাস লাগবে, থার্মালটা পড়াই দিব, পিভি থার্মাল, হ্যাঁ, এটা সহজ আছে। থার্মাল ওই যে ইয়েটা কি বলে, কালেক্টর, থার্মাল কালেক্টর, আর তারপরে উইন্ড পড়াবো, তারপরে হচ্ছে পিভি একটা সিস্টেম, মানে ডিজাইন দেখাবো। আর বেশি না, আমার 4-5টা ক্লাস হলে চলবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এই পর্যন্ত কোশ্চেন আছে কোনো? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না